কর্পোরেট অ্যাকাউন্টিংয়ে আমাদের হোল্ডিং কোম্পানির উপর সেশন চলছে। এই হোল্ডিং কোম্পানির আমি গত ক্লাসে একটা প্রবলেম তোমাদের ছোট্ট করে প্রবলেমটা যেটুকু দরকার সেই ক্যালকুলেশনটা আমি লিখে দিয়েছিলাম। সেই ক্যালকুলেশনটা বোর্ডে দেখতে পাবে। এইভাবে আমি একটা ছোট্ট করে অঙ্কটাকে জাস্ট সামারি করে অঙ্কটাকে টুকেছি, যেটুকু আমাদের কাজে লাগবে তা সেইটুকু টুকেছি। এজ লিমিটেডের যে সাবসিডারি কোম্পানি, সেই কোম্পানির এটা আমরা ব্যালেন্স শিটের কিছু পার্ট আমরা তুলেছিলাম। এর থেকে প্রথম আমি ক্যালকুলেশন করেছিলাম মাইনরিটি ইন্টারেস্ট আগের ক্লাসে। এইটার মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেশন কিরকম হবে সেটা দেখিয়েছি। আজকে করাবো ওর পরের পার্টটা, যেটাকে বলা হয় কস্ট অফ কন্ট্রোল। এবার কস্ট অফ কন্ট্রোল কি, যে আমরা ওই কোনো একটা কোম্পানির ধরো শেয়ার যখন কিনছি, কোনো একটা কোম্পানির শেয়ার কেনার সময় সেই শেয়ারটা মার্কেট থেকে তুলতে গিয়ে আমরা যে পয়সাটা পেমেন্ট করছি সেটাকে বলি ইনভেস্টমেন্ট। সেটা আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে থাকে। তাহলে এটা কার বইতে করছি? হোল্ডিং কোম্পানির বইতে। তাহলে হোল্ডিং কোম্পানির বইতে আমরা করছি কি, সেটা অ্যাসেট দিকে দেওয়া ছিল। আমি এই কোম্পানির শেয়ারটা যখন কিনেছি, 15,000 শেয়ার কিনেছি, 3,20,000 টাকা ইনভেস্ট করেছি ওই শেয়ারটা কিনতে গিয়ে। তাহলে এটা ইনভেস্টমেন্টে আছে। আমরা কি করব, ওই ইনভেস্ট থেকে কত টাকা আমরা পেলাম, হ্যাঁ, তাতে আমার লাভ হলো কি লস হলো সেটা আমি দেখবো এই ক্যালকুলেশনে। এবার কস্ট অফ কন্ট্রোলে এইভাবে ক্যালকুলেশন করব যে ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, আমাদের ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ছিল 3,20,000। এইবারে এর থেকে আমরা কি কি পেলাম দেখব। কি কি পেয়েছি? 1 নম্বর ফেস ভ্যালু অফ শেয়ার। ওই কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু কত? 15,000 শেয়ার, 10 টাকা ইচ বলা ছিল। তাহলে 15,000 শেয়ার 10 টাকা ইচ করলে সেখানে 1.5 লক্ষ টাকা শেয়ার ক্যাপিটালের অংশ পেয়েছি। আর দেখবে আগের ক্যালকুলেশনে আমরা মাইনরিটির সময় সেখানে আমি দেখিয়েছিলাম যে আমাদের হোল্ডিং কোম্পানির কিছুটা প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভের আমরা অংশ পেয়েছিলাম। সেই অংশটা হচ্ছে 2,71,875 করা ছিল। তাহলে সেই অংশটা এখানে মাইনাস করলাম। আর এখানে যদি বোনাস শেয়ার থাকতো তাহলে বোনাস শেয়ারও এখানে মাইনাস করতাম। এখানে যদি প্রি ডিভিডেন্ড যেটা রিসিভ করেছি সেটা ভুল করে বলা থাকতো পিএলএ আমরা করে ফেলেছিলাম, তাহলে সেটা ইনভেস্টমেন্ট থেকে লেস করার কথা, তাহলে সেটা এখানে লেস করতাম। আর এখন কিছু বলেনি যে প্রি ডিভিডেন্ডটা যেটা পেয়েছে সেটা কি করেছে, তাহলে আমরা ধরেই নেব ওটা ইনভেস্টমেন্ট থেকেই ওরা লেস করে রেখেছে। তাহলে ঠিক করা আছে, তাহলে সেটা আর করার দরকার নেই, সেই জন্য সেটাকে কিছু করলাম না। তাহলে আমরা পেয়েছি ফেস ভ্যালু অফ শেয়ার আর শেয়ার অফ প্রি প্রফিট অ্যান্ড রিজার্ভ, এই দুটোকে যোগ করে এর থেকে মাইনাস করলে আমি দেখলাম যে আমি ইনভেস্ট করেছি 3,20,000, পেয়েছি 4,21,875। তাহলে বাকি পয়সাটা যেটা এক্সট্রা পেয়েছি সেটা আমার লাভ, সেটাকে বলবো ক্যাপিটাল রিজার্ভ। বোঝা গেল? এবার যদি এখানে এটা কম হতো, এখানে যদি দেখলাম 3,20,000 আছে, এখানে 2,80,000 পেয়েছি, 40 বেরোচ্ছে প্লাস ফিগারে, তাহলে সেটাকে আমি বলতাম গুডউইল। তাহলে ইনভেস্টমেন্ট বেশি পেয়েছি কম, সেটা গুডউইল। আর ইনভেস্ট কম পেয়েছি বেশি, সেটা প্রফিট বা ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের আরেকটা ক্যালকুলেশন করতে হয়, যেটা হচ্ছে রিজার্ভ সারপ্লাসের ক্যালকুলেশন। এই সারপ্লাসটা আমরা আমাদের ব্যালেন্স শিটে যখন বসাবো, আমরা মানে হচ্ছে হোল্ডিং কোম্পানির আমি ব্যালেন্স শিটের কোনো প্রোফর্মা দেইনি, আমি একটা আন্দাজে অ্যাজাম্পশন করে ধরে নিচ্ছি যে আমাদের সারপ্লাসে আমাদের নিজস্ব হোল্ডিং কোম্পানির জেনারেল রিজার্ভে একটা পয়সা ছিল, সেটা তো থাকবেই, সেটা ধরে নিচ্ছি 5 লক্ষ টাকা ছিল হয়তো। তারপর প্রফিট অ্যান্ড লসে আমাদের দুজনের অংশ থাকবে। প্রফিট অ্যান্ড লসে দেখবে মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময় আমি প্রফিটটাকে দুটো পার্টে ভাগ করেছিলাম, একটা প্রি আর একটা পোস্ট। প্রিটা তো কন্ট্রোলে মাইনাস করেছি, তাহলে পোস্টটা আমরা কি করব, এই সারপ্লাসের আন্ডারে দেব, যেখানে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে এইচ লিমিটেডের নিজস্ব ধরো প্রফিট অ্যান্ড লস ছিল, এটা ধরে নিয়েছি 8 লক্ষ টাকা। আর ওই এজ লিমিটেড থেকে যেটা পোস্টের অংশ পেয়েছি, তাহলে এখানটা একটু লিখে দেবে, এটা শেয়ার অফ পোস্ট প্রফিট। তাহলে সেটা এখানে দিলাম, দিয়ে যেটা হলো এই দুটো যোগ করে সেইটা হচ্ছে আমি বাইরে পাঠালাম। এটা প্রফিট অ্যান্ড লস, আর এটা হচ্ছে আমাদের রিজার্ভ, আমাদের নিজস্ব রিজার্ভ। তুমি বলবো ওর রিজার্ভটা কোথায় গেল? ওর রিজার্ভ, ওর প্রফিট অ্যান্ড লস দুটো পার্টে ভাগ হয়েছে, একটা প্রি আর একটা পোস্ট। দেখো প্রি এর অংশটা কন্ট্রোলে মাইনাস করেছি আর পোস্টের অংশটা এখানে নিয়েছি, তাহলে এর মধ্যে কিন্তু ওর প্রফিট অ্যান্ড লস জেনারেল রিজার্ভ সবই দেওয়া আছে এজ লিমিটেডের। তাহলে এজ লিমিটেডের প্রফিট অ্যান্ড লস জেনারেল রিজার্ভের সব অংশটা ক্যালকুলেশন করেই আমরা তার মধ্যে আমরা কতটা পেয়েছি সেটা করা আছে, আর এখানেও প্রিতেও সেটা করা আছে। সেই জন্য আলাদা করে আর আমরা যে ওর থেকে কতটা জেনারেল রিজার্ভ পেলাম, কতটা প্রফিট অ্যান্ড লস পেলাম সেটা দেখাচ্ছি না, সেটাকে একসাথে নাম দিয়েছি প্রি প্রফিট অ্যান্ড রিজার্ভ আর পোস্ট প্রফিট অ্যান্ড রিজার্ভ। তাহলে এই তো দুটো ভাগ পেয়ে গেছি, তার মধ্যেই রিজার্ভ টিজার্ভ আছে। তাহলে এটা যোগ করে যেটা হলো, এবার যদি এর মধ্যে ওই যেটা বললাম আমরা যদি ভুল করতাম,
ইনভেস্টমেন্টের থেকে আমরা প্রি ডিভিডেন্ড লেস না করে প্রফিট অ্যান্ড লসে যদি ভুল করে বসিয়ে রাখতাম, তাহলে সেই প্রফিট অ্যান্ড লস বেড়ে থাকতো, আমাদের নিজস্ব প্রফিটটা বেড়ে থাকতো, এই যে 8 লক্ষ টাকা। তাহলে সেই প্রফিট থেকে কি করতাম, শেয়ার অফ প্রি ডিভিডেন্ড এখান থেকেও লেস করতাম, আর এইখানে ইনভেস্টমেন্ট থেকেও লেস করতাম। আর এখন দেখছি আমরা কিছু বলা নেই, মানে ইনভেস্টমেন্ট থেকে অলরেডি লেস করা আছে। তাহলে ইনভেস্টমেন্ট থেকে লেস করা থাকলে আবার লেস করার দরকার নেই, তাহলে সেটা তো ঠিকই করা আছে। তাহলে আমরা যখন কোনো কোম্পানিতে ধরো শেয়ারে ইনভেস্ট করি পয়সা, সেই কোম্পানি যদি ডিভিডেন্ড দেয়, আমরা ওই ডিভিডেন্ডটা কিন্তু কখনোই আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বসাবো না। আমরা কিন্তু আগে ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যখন করতাম, যা পেয়েছি ডিভিডেন্ড টিভিডেন্ড সব পিএল অ্যাকাউন্টে বাইদিকে বসাতাম, ওটা কিন্তু ভুল। আমাদের কোম্পানি অ্যাক্ট বলে যে আমরা যদি ওই ডিভিডেন্ড টিভিডেন্ড যেসব কালেকশনগুলো হচ্ছে সেগুলো পাই, তাহলে সেইগুলো যদি প্রিয়ের অংশ হয়, গত বছরের অংশ হয়, তাহলে সেটা ইনভেস্টমেন্ট থেকে লেস করবো। তাহলে আমরা যে ওই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছি সেই পয়সা থেকে লেস করবো, নট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বাইদিকে বসাবো। তাহলে এখানে কিছু বলেনি, মানে ওরা ঠিকঠাক করে রেখেছে, সেই জন্য এখান থেকে আর লেস করলাম না, আর সেই জন্য প্রফিট অ্যান্ড লস থেকেও লেস করিনি। যদি ভুল করে প্রফিট অ্যান্ড লসে দেওয়া থাকতো, এখান থেকেও লেস করতাম, এখান থেকেও লেস করতাম। এরপর আমরা মাঝে মাঝে প্রফিটের কিছুটা অংশ সেটা হচ্ছে জেনারেল রিজার্ভে মাঝে মাঝে দেওয়া থাকে। প্রফিট অ্যান্ড লসের কিছুটা অংশ দেখো মাঝে মাঝে কি করি আমরা না, এই আমাদের যখন হোল্ডিং কোম্পানি হয়তো মেবি কিছু তার স্টক সে সাবসিডিয়ারি কোম্পানিকে বিক্রি করেছে, আর বিক্রি করার সময় সেটা প্রফিটে বিক্রি করেছে। হয়তো দেখা যাচ্ছে 20,000 টাকার স্টক তাকে বিক্রি করেছে 30,000 টাকা। এবার যদি ওদের কোম্পানি আমি অধিগ্রহণ করি, ওই স্টকটা যদি ওর কাছে পড়ে থাকে, তাহলে ওই স্টকটা রিটার্ন হয়ে আমার কাছেই ফিরে আসবে, সেই হোল্ডিং কোম্পানির কাছে। কিন্তু আমি জানি ওটা 20,000 টাকার স্টক নয়, ওটা কত টাকার স্টক, মানে সরি 30,000 টাকার স্টক না, আমি 30,000 টাকায় বিক্রি করেছি, সেটা কিন্তু 20,000 টাকা হচ্ছে কস্ট ছিল। তাহলে আমি জানি ওর কস্ট 20, কিন্তু ব্যালেন্স শিটে দেখানো আছে ওর কত, ও তো জানে না 20, ও তো 30ই লিখে গেছে। সেই স্টক যদি আমার কাছে ব্যাক আসে, তা আমি তো জানি ওর অ্যাকচুয়াল ভ্যালু কত 20, কিন্তু ব্যালেন্স শিটে লিখে রেখেছে ও কত 30। তাহলে 10,000 টাকা আমি যে প্রফিটটা করেছিলাম সেটা চাপানো আছে, তাহলে ওই প্রফিটটাকে বলে আনরিয়েলাইজ প্রফিট। তাহলে ওই প্রফিটটা যদি স্টকের মধ্যে থাকে, স্টক কি আমরা কখনো প্রফিট চাপিয়ে সেলিং প্রাইসে দেখাই না। তাহলে স্টককে দেখাবো কি, যে কস্ট প্রাইসে। তাহলে আমাদের কাছে কস্ট প্রাইস কত 20, তাহলে ওই স্টক থেকে মাইনাস করে দেবো 10, তাহলে 10 মাইনাস করলে অ্যাকচুয়াল কস্টে চলে আসবে। আর ওই যে 10,000 টাকা, ওই 10,000 টাকাটা আমরা প্রফিট করে নিয়েছিলাম যখন, আমাদের প্রফিট অ্যান্ড লস কি হয়ে আছে, বেড়ে আছে। তাহলে সেই প্রফিট অ্যান্ড লস থেকে কি করব, লেস করব। তাহলে প্রফিট অ্যান্ড লস থেকে লেস, আর ব্যালেন্স শিটে যখন স্টকটা করব, স্টক থেকে লেস করব, এটাকে বলে আনরিয়েলাইজ প্রফিট। এটাও লেস করতে হবে প্রফিট অ্যান্ড লস থেকে, ঠিক আছে। তাহলে এটা করার পর প্রফিট অ্যান্ড লসের যে ব্যালেন্সটা হবে আমরা সারপ্লাস হেডিংয়ে সেইটাই আমরা বসিয়ে দেবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে, মানে সারপ্লাস হেডিংয়ে এইটা। আর সরি, আর একটা জিনিস তোমার এখানটা লেখা হয়নি, সেটা হচ্ছে কি বলতো, এই দেখো ক্যাপিটাল রিজার্ভ যেটা ক্যালকুলেশনে এলো, তাহলে এখানে সারপ্লাসটা তো তোমার হেডিংটা একটু মুছলাম, হ্যাঁ সারপ্লাসটা কিন্তু থাকবে এখানে। যদি 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর করি, তাহলে ওই ক্যাপিটাল রিজার্ভটা আগে লিখে নিই। এই তাহলে প্লাসটা পাল্টে যাবে। ক্যাপিটাল রিজার্ভটা কত আছে, 1,01,875। এই প্লাসটা করো, এই প্লাসটা করলে পাল্টে যাবে একটু। $14,78,125, তার সঙ্গে এটা যোগ করো, রাউন্ড ফিগার আসবে দেখো। রাউন্ড ফিগার এলো, তাহলে 15,80,000, এখানটাও হয়ে যাবে 15,80,000। ঠিক আছে, তাহলে হচ্ছে ওইখানে যে জেনারেল রিজার্ভ বা ক্যাপিটাল রিজার্ভ যেটা বেরোলো, বা গুডউইল যদি বেরোয়, তাহলে ক্যাপিটাল রিজার্ভ হলে আমি এই রিজার্ভ সারপ্লাসে ওটাকে রাখবো, আর আমাদের নিজস্ব যে জেনারেল রিজার্ভ ছিল, নিজস্ব প্রফিট অ্যান্ড লস, ওদের প্রফিট অ্যান্ড লস, সেইগুলো সব টোটাল করে, যদি তাতে প্রি ডিভিডেন্ড ভুল করে অ্যাড করা থাকে সেটা লেস করব, আর আনরিয়েলাইজ প্রফিট অন স্টক যদি থাকে সেটা লেস করব, করে যেটা পেলাম ওটাই হচ্ছে আমার রিজার্ভ সারপ্লাস।
তাহলে আমরা ব্যালেন্স শিটে রিজার্ভ সারপ্লাসের ক্যালকুলেশনটা নোটে করে নেব, নোটে করে নিয়ে ওখানে দেখিয়ে দেবো। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলোই মেনলি হচ্ছে লাগে। আর যেগুলো ক্যালকুলেশন আছে সেগুলো খুব ছোট ছোট, সেটা ব্যালেন্স শিট করার সময় হয়ে যায়, সেটা কিন্তু ওই ওয়ার্কিং করে এত করে বের করতে লাগে না। তাহলে হোল্ডিং কোম্পানি করতে গেলে তোমাদের মাইনরিটি ইন্টারেস্টের ক্যালকুলেশনটা অবশ্যই জানতে হবে, কস্ট অফ কন্ট্রোলটা জানতে হবে, আর এই প্রফিট অ্যান্ড লসে যে সারপ্লাস হেডিং হয় সেই সারপ্লাস হেডিংয়ের ক্যালকুলেশনটা জানতে হবে। এই ক্যালকুলেশনগুলো যদি পারো, আর বাকি ক্যালকুলেশন যেগুলো করতে হয় ছোটোখাটো সেইগুলো কিন্তু অনেক ইজি, সেটা তোমরা ছোট ছোট একেবারে ব্যালেন্স শিটেই করে দিতে পারো। তাহলে করে দিলে সেখানে ব্যালেন্স শিটটা নেমে যাবে। এবার ব্যালেন্স শিট সমেত এইরকম একটা কমপ্লিট অঙ্ক পরের ক্লাসে চেষ্টা করব, আমি একটা কমপ্লিট অঙ্কের ক্যালকুলেশনটাও করব আর কমপ্লিট অঙ্কের ব্যালেন্স শিটটাও করে দেবো। হয়তো লেন্দি হয়ে যাবে ভিডিওটা, সেখানে 30 মিনিটস পার হয়ে যাবে। দেখা যাক, পরের ক্লাসে ওইরকম একটা লম্বা ভিডিও করব যাতে তোমাদের সুবিধা হয়। আর পরের ক্লাসে আমরা এই হোল্ডিং কোম্পানির যে সমস্ত আর টুকিটাকি যেগুলো আছে, যে সমস্ত ছোটোখাটো অ্যাডজাস্টমেন্ট, সেরকম ছোটোখাটো অ্যাডজাস্টমেন্টগুলো নিয়ে সমস্ত আলোচনা করবো। হ্যাঁ, তারপর তোমরা ক্লাসগুলো দেখো, ফলো করো, তারপরে প্রবলেম হলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোনখানে বুঝতে অসুবিধা হচ্ছে। সেইগুলো আবার আমি আরও একটা ক্লাস দিয়ে সেইগুলো আরও ক্লিয়ার করব। ঠিক আছে, ছাড়বে না, সঙ্গে থাকো, তোমাদের উঠিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, টাটা।